কাশির এত কমন প্রবলেম, প্রতিদিন আমাদের রেসপিরেটরি ফিজিশিয়ান বা জেনারেল ফিজিশিয়ানদের কাছেও যে রোগীগুলো আসে তার একটা বিশাল অংশ শুধু কাশি নিয়ে আসে, এবং আমরাও মাঝে মাঝে এত বিব্রত বোধ করি যে কোনোভাবেই কাশি যাচ্ছে না। চিকিৎসা দিচ্ছি, আবার 2 দিন 3 দিন পর রোগীরা ফিরে আসছে, এসে বলতে স্যার আবার কাশি যায় নাই, বা রাতের বেলা আমাদের একটা ফোন নাম্বার জোগাড় করে ফোন করতেছে, প্রায় রাতে আমাদেরকে শুনতে হয় যে কাশি যাচ্ছে না, কী করবো। খুব হেল্পলেস লাগে, তখন রোগীকে হেল্পলেস লাগে, অনেক ক্ষেত্রে চিকিৎসক লাগে। কাজে কাশিটা ব্যাপারটা সিম্পল হলেও কিন্তু এটার ক্রনিসিটি যখন হয়ে যায় তখন এটাকে ইভ্যালুয়েট করা, প্রপারলি ইভ্যালুয়েট করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে কেন যাচ্ছে, কেন যাচ্ছে না বা কী কারণ, সেটা যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে যেমন সিম্পল ধরো কারো টিবি হয়েছে, কিন্তু সে টিবি ডায়াগনোসিস হয় না, সে কাশির অন্যান্য ওষুধ খাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে না। যখনই তার টিবিটা ডায়াগনোসিস হলো, ওষুধ শুরু করা হলো, তার 7 দিনের পর থেকেই সে দেখা গেলো আর কাশি নাই, 14 দিনের মতো একদম ফুললি সে নর্মাল হয়ে গেল, কিন্তু ওষুধ আমাদের অনেক দিন কন্টিনিউ করতে হলো। কারো নিউমোনিয়া হলো, সেক্ষেত্রে আমরা যদি একটা চেস্ট এক্সরে করি বা অন্য পরীক্ষায় তার সিমটম দেখে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই, তাহলে তার হয়ে যায়। মানে রোগ নির্ণয় করতে পারলে, সেটা টিবি হোক, নিউমোনিয়া হোক বা অন্য আরও যে অসুখে হোক, সেখানে ট্রিটমেন্ট সহজ এবং করা অত অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে এগুলো সবই নেগেটিভ, তারপরে কাশি যাচ্ছে না, এমন কন্ডিশনগুলো আছে। যেমন অ্যাজমার ক্ষেত্রে যদি আমরা ওইভাবে পেশেন্ট যদি ঠিকমতো আমরা হিস্ট্রি না নিই, শুধু ডায়াগনোসিসের জন্য আমরা তার লাং ফাংশন টেস্ট করলাম, অন্য পরীক্ষাগুলো সব নর্মাল পেলাম, তারপরেও যাচ্ছে না, কিন্তু কাশি, দের ইজ এ ওয়ান ভ্যারাইটি অফ অ্যাজমা যেটা বলে কাব ভ্যারিয়েন্ট অ্যাজমা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অন্য শ্বাসকষ্ট হিস্ট্রি কখনোই নাই, অন্যান্য ইয়ে নাই, কিন্তু আমরা কিছু কোরিলেশন খুঁজে পাই, যেটা আমরা বললাম অনেক ক্ষেত্রে দেখা যায় ব্লাডে অ্যালার্জি আইজি লেভেলটা বেশি যা পাওয়া যাচ্ছে, এছাড়া বাকি সব নর্মাল। হ্যাঁ, এবং মাঝে মাঝে তার কাশি হচ্ছে এবং কাশি শেষ শুরু হলে তার যায় না, তখন এটাকে আমরা কাব ভ্যারিয়েন্ট অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস করি। কাব ভ্যারিয়েন্ট অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস করার পরে তাকে আমরা ইনহেলার জাতীয় ওষুধ বা ড্রাই পাউডার, ডিপিআই বলা হয়, স্টেরয়েড, এগুলো দিয়ে আমরা তাকে নির্দিষ্ট সময় দিলে কমে যায়। আর আরেকটা যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে যাদের এই অ্যালার্জিক প্রবলেম থাকে, তারা যখন রাতে ঘুমায়, বিশেষ করে বাংলাদেশের ঘরে, তখন রাতে প্রায় তাদের নাক বন্ধ হয়ে যায়। কারণ হলো যাদের নাকটা সেন্সিটিভ, আমেরিকা, ইউরোপ, কানাডা সাধারণত দেখেন যেখানে সারা বছর কখনো ফ্যান বেসে চলে না, ওইটা বছরে মে জুনে 1 মাস লাগলো। আমাদের দেশে 11 মাসই ফ্যান বেসে চলে। রাতে যখন একটা মানুষ সারাদিন শেষে ঘুমায়, তখন সে 7 থেকে 8 ঘন্টা বিছানায় থাকে এবং মাথার উপরে ফ্যান বেসে ঘুরতে থাকে। এই একটা বদ্ধ রুম, এর মধ্যে ফ্যান বেসে ঘুরতে, সেটাই আমাদের নর্মাল লাইফ। যখন এই বাতাসের সাথে মাইটস নামে এক ধরনের ধুলা আছে, যে মাইটসটা প্রতিটা মানুষের ঘরে ধুলা, এটা বাইরের ধুলা না, রাস্তাঘাট না বা ঘরের। কারণ কি ঘরে থাকে, এটার উৎপত্তি হচ্ছে আমাদের স্কিন থেকে ঝরা সেলগুলো দিয়ে। একটা মানুষ আমরা প্রতিদিন আমাদের শরীর থেকে প্রায় 1 মিলিয়ন 10 লক্ষ সেল শেড আউট করি এবং সমপরিমাণ সেল জন্ম নেয়। যে সেলগুলো ঝরে, এটা বিভিন্ন জায়গায় সারাদিন আমরা এখানে আসছে, এখানে পড়তেছে, রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন এটা বেডশিটে পড়ে। এই বিছানাটা কি করা হয়, রুমের মধ্যে ঝাড়া হয় এবং ফ্লোর পরিষ্কার করা হয় ডেইলি আমাদের দৈনন্দিন। বিছানাটা ঝাড়া হয় তখন এগুলো পর্দা সাদে ওয়ালে চলে যায়, যেটা আমাদের আউট অফ নলেজ, যেটা ফ্লোরে পড়লো সেটা মুছে ফেলে সবাই, তো পর্দা সাদে ওয়ালে যেটা গেল এটা থেকে গেল। এবং এই জিনিসগুলো কি প্রাইস টু মাইটস নামে এক ধরনের তৈরি করে, সেটা আবার রাতে ফ্যানের বাতাসে করে। যাদের এই আইজি লেভেল বেশি, অ্যাজমা, অ্যালার্জি প্রবলেম আছে, তাদের রাতে নাকটা বন্ধ হবেই এবং তখন সে মাউথ ব্রিথ করবে। এবং মুখ দিয়ে যখনই শ্বাস নেবে 4-5 ঘন্টা, অর্ধেক সময় হয়তো মুখ দিয়ে শ্বাস নেয়, তখন ইয়ারওয়েটা তখন কী হলো, আমাদের নাক দিয়ে যেটা বাতাসটা ঢুকতো সেটা মুখ দিয়ে ঢোকে। নাক দিয়ে গেলে কী হতো, এটা হিউমিডিফাইড হতো, ওয়ার্মিং হতো, ফিল্টার হতো, ডিসইনফেক্টেড হয়ে ফ্রেশ হয়ে যেত। সেটা এখন মুখ দিয়ে যাওয়ার কারণে দেয়ার ইজ নো ওয়ে লাইক দ্যাট। সো মুখ দিয়ে সরাসরি বাতাস ঢুকে যাবে, ড্রাই হবে ইয়ারওয়ে, এবং যেগুলো যদি এটার মধ্যে অর্গানিজম থাকে তাহলে তার টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস এগুলো হতেই থাকবে, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস এগুলো থাকবে, এবং এগুলো যদি লেগে থাকে কাশি আর ভালো হবে না। সো সেক্ষেত্রে আমাদের নাকটা যেন রাতে খোলা থাকা যায় সেই ব্যবস্থা করতে হবে। নাক খোলা রাখার জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা নেজাল স্প্রে জাতীয় ওষুধ দিই, আর সবচেয়ে মূলত যে এই মাইটসগুলো যেন আমাদের রুমে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। তাহলে মাইটসগুলোকে আমরা কীভাবে দূর করব? আমরা যে বর্ণনাটা একটু আগে দিলাম সেখান থেকে আমরা এটা উদ্ধার করতে পারি। সেটা হলো আমাদের যেহেতু এটা আমাদের নিজের থেকেই তৈরি, বিছানার চাদরের মধ্যে হচ্ছে, তাহলে আমরা ডেইলি ঘুম থেকে ওঠার পরেই বা 8টা বা 9টা 10টার দিকে বিছানাটা ঘরের বাইরে ঝাড়বো, রুমে বিছানা ঝাড়বো না, বেডশিটটা কখনোই রুমে ঝাড়বো না। সেকেন্ড হচ্ছে ঘরের মেঝেতে কার্পেট, বড় কার্পেট জাতীয় জিনিস রাখবো না। থার্ড হচ্ছে দিনের বেলা জানলাগুলো 15 মিনিট বা আধা ঘন্টা খোলা রেখে হাই স্পিডে ফ্যান ছেড়ে রাখবেন, ভিতরে বাতাসটা বাইরে যাওয়ার সুযোগ পায়। ডেইলি এই 3টা কাজ যদি করে যাওয়া হয় তাহলেও নাক বন্ধ থাকার প্রবণতা কমে যাবে, এবং এই কমানোর গেলেই কাশির প্রবণতাটা কমে আসবে। এটা একটা কমন। আরও কিছু আনইউজুয়াল যেগুলো আমাদের সরাসরি ফুসফুসের সাথে জড়িত না হলেও অন্য দুটো জিনিস আছে, যেমন একটা হলো গার্ড বলা হয়, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এই যাদের খাবার পরে অ্যাসিড রিফ্লাক্স হয়,
আমাদের খাদ্যনালী পরবর্তীতে যেটা ইসোফ্যাগাস স্টমাকে যে মিট করেছে ওই জায়গাটা থেকে অনেক সময় খাবার অ্যাসিড এনভায়রনমেন্টের উপরে উঠে আসে, রিফ্লাক্স হয়। এটা তাদেরই হয় বেশি, যে শর্ট স্ট্যাচার, তারপরে ওবেস পেশেন্ট, আর যাদের ওখানে গঠনগত কিছু অ্যাবনর্মালিটি আছে তাদের ক্ষেত্রে এটা ঘটে। তখন উপরে উঠে আসলে এটা ইসোফ্যাগাস যায় এবং এটা দিস ইজ সামটাইম টু গো টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে আসে কাশির মাধ্যমে। তখন এই পেশেন্টগুলোর এক ধরনের কাশি হয়, এবং সেই কাশি যদি আমরা অন্যান্য ট্রিটমেন্ট দিচ্ছি, পরীক্ষা করতে সব নর্মাল, কিছুতে মেনে দিচ্ছে না, তখন আমরা যদি পেশেন্টটা এন্ডোস্কোপি করে আমাদের জানা যায়, হ্যাঁ, এবং সেক্ষেত্রে সেইভাবে ট্রিটমেন্ট দিলে তখন এটা ভালো হয়। আবার এক ধরনের আছে পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম, যেটা আমাদের এক ধরনের, এটাও এক ধরনের সমস্যা, যেটা নাকের সমস্যা। সেখানে অলওয়েজ নাকে একটা ফ্লুইড তৈরি হতে থাকে, সেখানেও আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা বের করতে পারি, এবং স্টিরয়েড জাতীয় জিনিসে ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়। এরকম কিছু অ্যাবনর্মাল বা আনইউজুয়াল কিছু কজগুলো আছে, এমন কিছু ইউজুয়াল কজগুলো আছে। এই কজগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাহলে সেই ট্রিটমেন্ট দিলে আমাদের কাশিগুলো চলে যাবে। এটাই কিন্তু এক কথা, এটা শেষ করার মতো, এটা বিরাট চ্যাপ্টার। কোনো ক্ষেত্রে আমরা চেস্টের সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে হচ্ছে লাংসের প্যারাক্যামিক রসের জন্য, আমরা কিন্তু ব্রঙ্কোস্কোপি করি, ব্রঙ্কোস্কোপি করে আমরা রোগ নির্ণয় করতেছি, এবং এইগুলো পর্যন্ত যে তখন আমরা রাইট ট্রিটমেন্টে আমরা যদি বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কাশি রোগীকে অবশ্যই আমরা উপশম দিতে পারবো।